আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা অদ্ভুত খবর আমার সামনে পড়েছে। দেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে নিজের হাতে, বলতে পারেন নিজের হাতে সুচারুভাবে নষ্ট করেছে এবং চেয়েছে একরকম মানে এমন উস্কানি দিয়েছে যে ভারত বাংলাদেশ ইন্টারফেয়ার করুক, ভারত বাংলাদেশের সেনা অভিযান চালাক, ভারত বাংলাদেশের উপরে হানা দেখ, তাহলে ভারতের সাথে সে খুব খেলতে পারবে। এবং তার যে বন্ধুরা, ইউনূসের বন্ধুরা, সে পাকিস্তানে বসে আছে, তারা স্বপ্ন দেখছিল যে এই পূর্ব উইং থেকে, পূর্ব ফ্রন্ট থেকে ভারতের সাথে যুদ্ধ হবে। মানে একদিকে বাংলাদেশকে কাজে লাগাবে, আর একদিকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান পূর্ব পশ্চিম থেকে ভারতে হামলা করবে, আক্রমণ করবে। এবং এইখানে মদদ দিয়ে গেছে তুরস্ক সহ ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। তারা এমন এক আবহাওয়া তৈরি করেছিল যে ভারত ছাড়া বাংলাদেশ মনে হয় বহুদূর এগিয়ে যাবে। ক্ষমতা থেকে যাওয়ার পরেও আসিফ নজরুলের মতন একজন এই বাংলাদেশের মবের স্রষ্টা, জনক, মবের পৃষ্ঠপোষক, সে দম্ভ করে বলে যে আমাদের ভারতকে দেখিয়ে দেওয়া প্রয়োজন ছিল যে আমরা যে মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারি। লাভের লাভ কি হয়েছে? আজকে যে মহাসংকট, মহাবিপদ, এই মহাবিপদে ভারত যদি ডিজেল না দেয়, ভারত যদি তেল না দেয়, ভারত যদি অর্থনৈতিক সহযোগিতা না করে, এই বাংলাদেশের পক্ষে কি টিকে থাকা সম্ভব? এই ভারত যদি সহযোগিতা না করে, পৃথিবীর আর কোন দেশ তার কি সুযোগ আছে ভারত যেভাবে আমাদেরকে হেল্প করবে সেভাবে হেল্প করতে পারে? তো এই সময়ে এই খবরটা আমার কাছে একটু খটকা শুরু করে, খটকার জন্ম দেয়। বিবিসির মতন পত্রিকা, তারা লিড করেছে খবরটায়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শোধরায়, বললেন আসামের মুখ্যমন্ত্রী। বিষয়টা কি? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নতি না হয়। তার কথায়, আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই থেকে যাক, সম্পর্কের উন্নতি যেন না হয়। ভারতের গণমাধ্যম এবিপি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারত থেকে রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। মিস্টার বিশ্ব শর্মার কথায়, বিএসএফ কি করে, কখনো 20, 30 বা 40 দিন, কখনো 10 দিনের মতো নিজেদের কাছে রেখে দেয় যাদের পুশব্যাক করা হয় তাদের। যখন বিডিআর থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম এখন বিজিপি হলেও পূর্বের নাম বিডিআর বলেই উল্লেখ করেছেন তিনি। রাতের অন্ধকারের সুযোগেই যে এভাবে পুশব্যাক করা হয় সেটা জানিয়েছেন তিনি। আসামের মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকারটি গত 15 এপ্রিল সম্প্রচারিত হয়েছে, তবে তার কিছু অংশ সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী এমন একটা সময়ে কথাগুলো বললেন যখন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর ঘোষণা করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবার ঢাকায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতির বার্তা দিতে চাইছে দিল্লি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, আমি যত আলোচনা করেছি সব আলোচনায় বলেছি ভারত এবং বাংলাদেশে দুই দেশেই পলিটিশিয়ানদের মধ্যে ইসলামিক এবং সনাতনী এক্সট্রিম পলিটিশিয়ান আছে, এক্সট্রিম মতালম্বী পলিটিশিয়ান আছে, এবং তাদের কারণেই এই দুই দেশের সম্পর্ক সবসময় অবনতি হয়। তারা রাজনৈতিক কারণে, ভোটের হিসাবে দুই দেশের সম্পর্ককে বাজেভাবে কাজে লাগাতে চান, এবং ডক্টর ইউনূস সেটা আরো বেশি করেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী হয়তো তারই আরেক অন্যতম দৃষ্টান্ত। গণভবনকে জাদুঘর বানাতে গিয়ে জঙ্গি ফারুকী 6 মাসে নাস্তার বিল দিয়েছে 1,20,00,000 টাকা। এবং এ সংক্রান্ত আরো বিভিন্ন খরচের নমুনা বা খরচের হিসাব আপনারা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এখান থেকে আমরা নতুন করে জানতে পারলাম যে ইউনূস
এবং সেই ডাকাততন্ত্রের সদস্যরা কিভাবে বাংলাদেশটার উপর হামলে পড়েছিল। আপনি চিন্তা করেন, জঙ্গি ফারুকী, যাকে আমরা নাটক সিনেমা নির্মাতা হিসাবে চিনতাম, যদিও আমরা সচেতন মানুষ একেবারে দীর্ঘদিন থেকে জানতাম যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত এমনকি সাংস্কৃতিক ফ্রন্টে তাদের অনেক জঙ্গি নিয়োগ করেছে এবং ফারুকী ছিল সেই জঙ্গিদের মধ্যে সেরা। সে নাটক করে, সিনেমা করে নাম করেছে এবং জঙ্গিবাদের সবচেয়ে বড় এখানে প্রহসনটা কি জানেন? জঙ্গিবাদ সবচেয়ে বড় যে জিনিসটার নিয়ে তাদের তাদের যত জটিলতা, অর্থাৎ তাদের যৌনতার চাহিদা মেটানো, এটাই কিন্তু জঙ্গিবাদের মূল মূল অসহায়ত্ব, এটাই মূল চাহিদা। এবং এই অসহায়ত্ব চাহিদাকে সাইকোলজিক্যালি তাদেরকে এমনভাবে অসহায় করে ফেলে। এই জন্য জঙ্গিদের মূল আক্রমণ কিন্তু এই একই জিনিস, নারী পুরুষের আপনার রিলেশনশিপের উপর। ওপেন রিলেশনশিপ চলবে না, অর্থাৎ কোনো ধরনের আপনার গঠনমূলক কিছু চলবে না, নারী আপনার বস্তায় বন্দি থাকতে হবে। কিন্তু ওরা নিজেরা এইটাকে অনেক বেশি সংরক্ষণ করতে চায় এবং এই যেখান থেকে একাধিক বিয়ে তারা ফরজ করে এটাকে বাধ্যতামূলক করে এটাকে উৎসাহ দেয়, নানান ধরনের যুক্তি এটার পক্ষে স্থাপন করে। সেই একই জিনিস কিন্তু নাটক সিনেমার মধ্যে এই ফারুকী সবসময় বিক্রি করেছে। এই জঙ্গিটাকে ইউনূস ধরে নিয়ে এসে সে সরকারি টাকা পেয়ে পাগল হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও সে মানে কোটি কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট কার্যকর করেছে, সেসব খবরও আমরা দেখেছি। আমাদের দেশটাকে আপনার ২৪-এর জঙ্গিরা যেভাবে, ইউনূস আসার পরে যেইভাবে দুর্নীতি শুরু হয়েছে, এটা কিন্তু অতীতে কোনো সময়ে ছিল না। এটা একটা এর মধ্যে একটা প্রাকৃতিক কিংবা আল্লাহর তরফ থেকে দেয়া একটা গজব হিসাবেও এটাকে আমরা দেখতে পারি। কারণ হলো শেখ হাসিনা সরকারের বিপক্ষে জঙ্গিরা, বিশেষ করে পিনাকি, কনক সারোয়ার, ইলিয়াস এবং সব ধরনের জঙ্গি, যেই তিনটা কথা বারবার বলেছে, একটা দুর্নীতি, একটা গুম খুন, আর একটা হলো ভারতের কাছে দেশ বিক্রি। এগুলা যে এক একটা কত বড় আপনার দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কত বড় এক একটা মিথ্যা ছিল, এটা প্রমাণ হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস প্রমাণ হয়েছে। এই জিনিসগুলা, তিনটা জিনিসই ইউনূস রাষ্ট্র ক্ষমতাটা হাতে পাওয়ার পর এই তিনটা জিনিসই সে কার্যকর করেছে। দুর্নীতি, সে লাফিয়ে পড়েছে। ইউনূসের দুর্নীতিটা না আমার চোখের সামনে এইভাবে ভাসে যে আপনি যদি আপনার ঘরে একটা ডাকাত ঢুকে যায়, সে ডাকাত কি নিবে না কি নিবে, কি নিবে না কি নিবে, এটার উপর একটা লাফিয়ে পড়ে, ওটার উপর একটা লাফিয়ে পড়ে। যদি এটিএম শামসুজ্জামান যদি অভিনয় করে এটা দেখাতে পারতো, আমার কাছে ওই রকম মনে হয় যে সে সব কিছুর উপর লাভ দিয়েছে ইউনূস। আপনার আদম ব্যাপারীর লাইসেন্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, তারপরে ৬৬৬ কোটি টাকা মাপ নিয়ে নেয়া, গ্রামীণ ব্যাংকের জন্য নানান সুযোগ সুবিধা, গ্রামীণ ফোনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, কোনোটাকে সে বাদ দেয় নাই। এবং নগদ টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে যাওয়া নগদ টাকা শেষ হওয়ার পরে সে ঋণ করেছে। সেই ঋণের একটা হিসাব ওই দিন গোলাম মওলা রানী দিল যে বাংলাদেশে ৩ লক্ষ কোটি টাকা ছিল শেখ হাসিনার আমলের ঋণ, সেইটা বশিরের কথায়, অর্থাৎ যে বাণিজ্য উপদেষ্টা নামে যে ডাকাত ছিল ইউনূসের, সে বলে গেছে যে সেটা ২৩ লক্ষ কোটি টাকা এখন বাংলাদেশের বৈদেশিক ঋণ। অর্থাৎ ইউনূস একাই ২০ লক্ষ কোটি টাকা ঋণ করেছে শুধু খাওয়ার জন্য। এই হিসাবগুলো আমি হয়তো কতটা শুদ্ধ বলছি জানি না, কিন্তু আপনারা সবসময় এই হিসাবটুকু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রটাকে যে জায়গায় রেখে গেছে সেখান থেকে এসে কোন জায়গায় ইউনূস এসে কিভাবে আপনার এই দেশটাকে শোষণ করলো, এই ডাকাতিগুলা করলো, অর্থনৈতিক দুর্নীতি করলো, এটা তো আছে অর্থনৈতিক দুর্নীতি। আবার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুম খুনের কথা বলতো, সেই গুম খুনে দেখা গেছে যে সবচেয়ে বড় গুম যে ইলিয়াস আলী, সেটা কিন্তু বিএনপির নেতারাই বলেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আর কিছু বানোয়াট গল্প ছিল যেগুলো আপনার ভূমধ্যসাগরে যেসব বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার পথে হারিয়ে যায় তাদেরকেও তারা এই তালিকায় ঢুকিয়েছে। আর এসে ইউনূস কি করলো, আওয়ামী লীগের নেতা কর্মীদের, আপনার এমনকি সংখ্যালঘু শ্রেণীকে রাস্তায় পিটিয়ে মারলো। আবার
আরেকটা জিনিস যেটা ভারতের কাছে দেশ বিক্রি, যেটা আমি সবসময় বলে এসেছি যে সম্পূর্ণরূপে একটা মিথ্যা গুজব ছিল, সেটা সত্যি সত্যি ইউনুস কিন্তু দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিল। সেই আপনার রিসিপ্রোকাল নাম দিয়েছে বাণিজ্য চুক্তির, মানে পারস্পরিক বাণিজ্য চুক্তি, যেখানে আসলে পারস্পরিকতার কিছু নেই, যেটা পালন করার জন্য কিন্তু আম, তারেক রহমানকে যে কংগ্রাচুলেটরি মেসেজ নামে যে কাগজ পাঠিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, সেটাতে কিন্তু একেবারে ধমকের সুরে বলে দিয়েছে যে এটা তোমাকে পালন করতে হবে। তারপরে তো তারেক রহমানের থেকে অনেকে আশা করে যে উনি চুক্তিটা বাতিল করবে। কিভাবে করবে? ভয়ে তো সাহস পাবে না এরা এটার সাথে কথা বলার জন্য। যেটা বলতে চাচ্ছিলাম, যে তিনটা জিনিস মিথ্যা কথা বলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছিল বা বা ক্ষিপ্ত করে তোলা হয়েছিল, এই তিনটা জিনিসই কিন্তু বাংলাদেশের উপর চালিয়েছে ইউনূস এবং তার দস্যু বাহিনী। এবং তার যেটা সর্বশেষ খবর আমরা এই ফারুকির, আরো ফারুকি ছাড়া এইভাবে আপনি যদি যত এই ধরনের লোকজন আপনি রাষ্ট্রে নিয়োগ করবেন, এটা অন্যান্য সময় দেখা গেছে, বাইরের একটা মানুষ ভাবে কি রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেবল অর্থ চুরি আর অর্থ চুরি। এটা ঠিক না। কিছু কিছু জায়গায় চুরি টুরি হয়, যেমন কাস্টমস আছে আপনার, বিশেষ করে কাস্টমস বিভাগ এবং আপনার ট্যাক্স বিভাগ এবং কিছুটা পুলিশ বিভাগে, এইখানে অর্থকড়ি অনেক প্রচুর চলে আসে, বিশেষ করে থানার দারোগা বা কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী, ট্যাক্সের সব কর্মকর্তা কর্মচারী, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনেরও ওদেরও অনেক জায়গায় সুযোগ আছে বা আসে। কিন্তু বাংলাদেশের 90% সরকারি কর্মচারী তো তার বেতনের উপর নির্ভরশীল, হয়তো 10%-এর কাছে টাকা আসে, কিন্তু বাইরে থেকে সবাই মনে করে যে এখানে গেলেই চুরি, এবং যে কোনো একটা এরকম বেসরকারি লোককে নিয়োগ দিলে কিন্তু তারা এইভাবে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করার জন্য, যেটা ফারুকি করেছে। এবং সে যে রেস্টুরেন্ট থেকে বিল বানিয়েছে, সেই রেস্টুরেন্টের সাথে নাকি সাংবাদিকরা যোগাযোগ করেছে, তারাও তাজ্জব হয়েছে। তার মানে রেস্টুরেন্টের নামটা দিয়ে শুধু বিল বানিয়ে টাকাগুলা তুলে নিয়ে গেছে, এবং যত তাড়াতাড়ি পারা যায়। তাও কি গণভবনকে তারা জাদুঘর করছে। আমার কিন্তু অবাক লাগে ভাবতে যে এই গণভবন এবং প্রতিটা চাকরিতে 13 লাখ টাকা করে নাকি ঘুষ নিয়েছে ফারুকি। কারা চাকরি করতে আসলো? মানে কার এত বড় দুঃসাহস হয় যে গণভবনকে জাদুঘর করা হবে, সেই জাদুঘরে সে চাকরি করবে? তার কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই? এই দেশে তার বসবাস করতে হবে না? মানে কত বড় জঙ্গি হলে বা কত বড় কি বলবো ব্যক্তমিজ হলে বা কত বড় চিন্তাহীন আমি জঙ্গি ছাড়া তো কোনো কিছু বুঝে পাই না, যে মানে কত বড় হঠকারী হলে গণভবন জাদুঘর হচ্ছে, সেখানে আবার চাকরিও নিচ্ছে, সেখানে আবার 13 লাখ টাকা ঘুষও দিচ্ছে। যেই চাকরিতে থাকলে এমন একটা সময় আসবে যে 14 গোষ্ঠী হয়তো এই দেশে থাকতে পারবে না ওই চাকরিতে থাকলে, সেটা কিন্তু সে ভাবলো না। মানে কত বড় হঠকারিতা চিন্তা করতে পারেন? সেই সেই দুর্নীতি, এটা যে শুধু ফারুকই করেছে এটা তো না, এই দুর্নীতি আরো কতজনে করেছে। আমরা আজকে রেজওয়ানার ইয়েতে দেখলাম একটা একটা পুরোপুরি একটা রাজাকারের বাচ্চা, এবং সবচেয়ে উদ্ধত ছিল সারাক্ষণ ইউনূসের সময়ে, এ গণস্বাস্থ্য দখল করেছে, সেখানকার ট্রাস্টি না কি ছিল তাকে সে মব করার হুমকি দিয়েছে। তারপরে আসিফ নজরুল কি বলেছে? আসিফ নজরুল তো ওই যে ইয়েতে বিবিসির একটা ছেলের সাথে তো সাক্ষাৎকার দিয়েছিল, সেটা তো আমরা সবাই দেখেছি। সে কিন্তু ওইখানেও বোঝা গেছে যে আসিফ নজরুলও কিন্তু ভয় পেয়ে গেছে। অথচ আসিফ নজরুল ইউনূসের দস্যুতার কালে ইউনূসের পরে দ্বিতীয় যে লোকটা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে সেটা কিন্তু আসিফ নজরুল, এবং তার যে মন্ত্রণালয় এবং সেখানে যে বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য, তারপরে আপনার একে ধরা, তাকে জেল থেকে ছাড়া, জামিন দেয়া, হাজার হাজার কোটি টাকা আসিফ নজরুল কিন্তু লোপাট করেছে। এবং সে কিন্তু আবার চ্যালেঞ্জ দেয় যে আমি লোপাট করলে এটা এটা আপনারা প্রমাণ করেন। আসিফ, প্রমাণ যখন হবে তখন কি তুমি আসলে বেঁচে থাকতে পারবে? আইনের তোমাদের তো আসলে একুল ওকুল দুকুল চলে গেছে। যেইভাবে বাংলাদেশ আজকে যেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ, তার জন্য ইউনূসের পরে কিন্তু সবাই আসিফকেই দোষবে। তো আসিফের ওই ওই ইন্টারভিউতে কিন্তু আমি দেখেছি যে ওর কিন্তু মানে ভয়েসে সেখানেও মনে হচ্ছিল পাচ্ছিল, কারণ শেখ হাসিনাকে ফেসিস্ট এক জায়গায় একটুখানি বলেছে, আর কিন্তু শেখ হাসিনার নামে কোনো কথা বলার মতো সাহস নাই, ও কাঁপছিল। একদিন কিন্তু সব জঙ্গি ইউনূস সহ সবাই কিন্তু শেখ হাসিনার নামে কাঁপবে। শেখ হাসিনা কিছু করবে না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই জঙ্গিগুলোকে যে কি করবে এইটা কিন্তু
এটা কিন্তু আপনার একটুখানি বাছবিচার থাকলেই কিন্তু মানুষ বুঝতে পারে যে বাংলাদেশ আজকে যে পর্যায়ে চলে এসে জঙ্গি উত্থানের পর থেকে যেভাবে যেভাবে এর অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সামাজিক অবকাঠামো কিংবা রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, এবং সমাজের যে গ্রন্থিগুলা ছিল মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ছোটর প্রতি বড় শ্রদ্ধা, বা শিক্ষকের প্রতি ছাত্রের যে যে শ্রদ্ধা, সবকিছুই তো ইউনুস ধ্বংস করে দিয়েছে। একটা একটা প্রজন্মের লেখাপড়া ধ্বংস করে দিয়েছে। আজকে ইউনুসকে দেখলাম ইয়ে করছে, হ্যাঁ, ৩-০ নিয়ে কি একখান জানি করছে বাংলাদেশে। সেখানে একটা একটা ঘরে ২৫-৩০টা জঙ্গি, পিওর জঙ্গি নিয়ে এখন ইউনুস কিন্তু কাজ করছে। সেখানে কে আছে ইউনুসের পাশে? ওই লামিয়া। লামিয়া আছে, লামিয়া দিচ্ছে লেকচার, আর ইউনুস লেকচার দিচ্ছে। দেখুন, এই ইউনুসকে এক সময় সারা বাংলাদেশের পত্র পত্রিকায় কিন্তু যখন লিখতো, নোবেল জয়ী লিখতো। আজকে ইউনুসকে কি লেখে? ইউনুস সম্পর্কে আজকে সারা বাংলাদেশের মানুষের সম্পর্কটা কি? এইটা, এবং ইউনুস তার অর্থ ছাড়া সবকিছু হারিয়েছে। অর্থ কামিয়েছে অনেক, কিন্তু এই অর্থ তো ইউনুস কবরে নিয়ে যেতে পারবে না। এটা ৯-৬ করে লামিয়াকে নিয়ে এসে কতদিন আনন্দ করবে? তার তো মানে বয়সের সীমা তো আছে, ১০০ বছর, তার মানে আরো ১০ বছর। এরপরে তো এগুলো ওর কাজে লাগবে না। ১০০ বছরে লামিয়াকে নিয়ে এসে কত টাকা খাবে? দেখুন, ইউনুস লামিয়ার বিষয়টা আপনারা অনেকে হালকা করে দেখছেন। আমাকে ওই দিন এক বন্ধু আমার ফেসবুকে পোস্টে এসে ইয়ে করেছে যে ইউনুস তার স্ত্রীকে বিষ-টিস খাইয়ে মাজুর বানিয়ে, অর্থাৎ প্রতিবন্ধী বানিয়ে সেই লামিয়াকে নিয়ে ঘোরে। এই জিনিসটা সত্য মিথ্যা জানি না, কিন্তু এই ইউনুসের ব্যাপারে এই ধরনের একটা জিনিস, এবং যেইভাবে সে লামিয়ার জন্য সে যেইভাবে ক্রেজি, এবং এই ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের কোনো কথা, তার তার যেসব চাকর বাকর ছিল, ওই যে আপনার তার ডাকাততন্ত্রে যেগুলা ছিল, তহিদ হোসেন টোসেন, কেউ তো হয়তো বলতেও পারে যারা একটু, যে স্যার আপনি লামিয়াকে নিয়ে এইভাবে ঘোরাঘুরি করবেন নাকি? ইউনুস কি কারো কথা শুনেছে? ইউনুস এগুলাকে কিচ্ছু মনে করে না। ও মনে করে যে আমার পেছনে যেমন ট্রাম্প আছে, আমার পেছনে তেমন বাইডেন ছিল। এত শক্তি থাকতে আমি এগুলা কারো কথাকে কি পাত্তা দিতে হবে? কিন্তু ইউনুসের ব্যাপারে দেখেন, যতগুলা কথা আগে বলা হয়েছিল সেগুলা তো সব সত্য প্রমাণিত হয়েছে। ইউনুস বিশ্বব্যাংককে পদ্মা সেতু বানানো থেকে সরিয়েছিল, এবং ইউনুস শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটা, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যাতে গ্রহণ না করে, এটার জন্য কি ইউনুস তার ৩-০ বইতে লিখেছে। কত বড় বাটপাত দেখেন! তার ৩-০-র একটা হলো কার্বন এমিশন জিরো করা। কার্বন এমিশন জিরো করারই প্রজেক্ট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেটা নাকি আবার যাতে শেখ হাসিনা বন্ধ করে, এটা নাকি বইতে লিখেছে। আমি জানি না, আমার আজকে ফেসবুক পোস্টে এসে একজন এটা কমেন্ট করেছে, যিনি বইটা পড়েছেন। আর রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে সে কিভাবে মানে উন্মাদের মতো অর্থকড়ি লুট করলো, এটা ভাবতে যেমন অবাক লাগে, আবার এটাও তো সত্য যে ইউনুস যে সত্যিকার অর্থ মানে এর চেয়ে যে খারাপ মানুষ হতে পারে না। আপনি চিন্তা করে দেখবেন, আপনি কোনোভাবে ইউনুসের চেয়ে কোনো একটা খারাপ মানুষ আপনি ইতিহাসে বলুন, সমাজে বলুন, দেশে বলুন, বিদেশে বলুন, আপনি কিন্তু পাবেন না। সেই রকম একটা বদমাস যদি তার এত সাহস থাকে যে বাংলাদেশকে সে শোষণ করার ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে তার বউরে হাত ঠ্যাং ভেঙে বিছানায় যদি আপনার পঙ্গু করে রাখে, এইটাতে অবিশ্বাস করার তো কিছু নাই। যা হোক, আমি এগুলো বলছি ইউনুসকে বোঝানোর জন্য। ইউনুস লামিয়ার সাথে কি করলো না করলো এগুলো তো আমাদের এটা তার ব্যক্তিগত পর্যায়ে আমরা ছেড়ে দিতে পারতাম, কিন্তু ইউনুস তো লামিয়াকে নিয়ে গিয়ে সেই লন্ডনে কোটি কোটি টাকার হোটেল ভাড়া দিয়েছে বাংলাদেশের টাকায়, তাই না? যখন রাষ্ট্রের অর্থ অপচয় করে এগুলা করে, তখন কিন্তু আবার ওইটা ব্যক্তিগত বিষয় আর থাকে না। যাই হোক, আমরা কিন্তু এই দস্যুগুলার, আমি ইউনুস এবং ইউনুসের যে সরকার, এটাকে ডাকাত এবং ডাকাত বাহিনী, ডাকাততন্ত্র বলেছিলাম। সর্বশেষ এই ফারুখির যেটা দেখলাম এবং দিন দিন বের হচ্ছে, এটাকে তো আর ডাকাততন্ত্র বলা যাচ্ছে না, এটা পুরো ছিল একটা রাক্ষসতন্ত্র। মানে কতগুলা রাক্ষস রাষ্ট্রের উপর হুমড়ি খেয়ে পড়েছে, এইখানে কামড় দিয়েছে, ওইখানে কামড় দিয়েছে, একদম রাষ্ট্রটাকে আপনার আপনার একদম খোসা, মানে আখের খোসার মতো তৈরি করে দিয়ে রাষ্ট্রটাকে রেখে ওরা চলে গেছে। সেইটা যেমন ক্ষতি, আবার রাষ্ট্রের আপনার চিন্তা করেন, রাষ্ট্রকে যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিল, সেইটা একটা ক্ষতি। আমি তো মনে করি যে শুধু ৩২ ভাঙ্গার জন্য ইউনুস আর ইউনুসের দস্যু বাহিনী একদিন যে কাফারা দেবে,
সেটা তারা কিন্তু এখনো বুঝতে পারছে না যে কোন কাফফারা এই ইউনূস তার দস্যু বাহিনী 24-এর জঙ্গি কোয়ালিশনকে দিতে হবে। দেখুন, পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের একটা খণ্ডাংশ আমি বলি, সেটা আপনারা সবাই জানেন। ওটার ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্নভাবে দেয়, সেটা আমার দরকার নেই, শুধু লাইনটা আমার দরকার। সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার একটা একটা বান্দাকে খুন করে, সে যেন পুরা মানব জাতিকে খুন করলো। আমাদের কাছে কিন্তু বিষয়টা তাই। আমাদের কাছে যদি আপনার 32 নাম্বার ভাঙে, আমাদের সবাইকে খুন করলো, এই হিসাবে আমরা এটাকে বিবেচনা করব। আমাদের এটার ব্যাপারে কিন্তু আমাদের চেতনা, আমাদের ভালোবাসা সেই পর্যায়ের। এবং এই ইউনূসকে তো ওই যে তাজ হাসমি এসব উন্মাদরা তো বলছিল যে সব আওয়ামী লীগকে মেরে ফেলেন, সেটা তো আর পারে নাই, কিন্তু 32 ভেঙেছে। 32 ভাঙ্গা মানে সব আওয়ামী লীগকে কিন্তু মেরে ফেলার শামিল। এবং সেই প্রতিক্রিয়াটাই কিন্তু ইউনূস বাহিনীর উপর হবে। এটা যে শুধু আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থকরা করবে তা না। যেভাবে সারা বাংলাদেশের মানুষকে সে চুষে খেয়েছে রাষ্ট্রটাকে ফোকলা করার মধ্য দিয়ে, এই সবাই কিন্তু এই ইউনূস বাহিনী 24-এর জঙ্গি বাহিনীর উপর একদিন লাফ দিয়ে পড়বে। আপনারা এটা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। যা হোক, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি ভিডিওতে কোনো বেশি কড়া শব্দ ব্যবহার করব না। ফেসবুকে আমি মাঝে মধ্যে করি, সেটা ইম্প্যাক্টের জন্য। আমি 24-এর যারা এই কুশীলব, যেমন দেবপ্রিয়, এদেরকে আমি মিনিমাম শুয়োরের বাচ্চার নিচে উপরে আর কিছু বলতে পারি না, সেটা অব্যাহত থাকবে। তবে ভিডিওতে আমি সাধারণত যেসব কথা বললে, যে শব্দগুলো উচ্চারণ করলে আপনারা আপনাদের সন্তানদের, ছেলে মেয়েদের দেখাতে পারবেন না, সেগুলা করব না। যারা এই ভিডিওগুলো দেখছেন বা পছন্দ করছেন, তা আমি আশা করব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকেও এই ভিডিওগুলো দেখাবেন। আমাদের যারা স্কুল পড়ুয়া, যারা কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দেখাবেন, এই জন্য যে আমাদের আসলে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশটা কেন দরকার, কেন 24-এর জঙ্গি কোয়ালিশন আমাদের এই ধ্বংস করলো, কিভাবে ধ্বংসটা করলো, কিভাবে আমরা এখান থেকে উঠতে পারি, কিভাবে আমরা ভবিষ্যতে একটা গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ এই ধ্বংসস্তূপের উপর থেকে রচনা করতে পারি, সেই লক্ষ্যে এবং সেই দিকে আমি কথাগুলো ধাবিত করতে চাই। এই জন্য আমি চাই আমার কথাগুলো সবাই শুনুক এবং তরুণরা বেশি বেশি শুনুক। আজকে হয়তো এটার ভিউ কম, 1 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে বাড়তেও তো পারে। তো বাড়ুক না বাড়ুক, কথাগুলো আমি বলে যাব, এবং আপনারা যারা পছন্দ করেন তারা এগুলো অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গলায় ভবিষ্যতের জন্য দাসত্বের শেকল পরিয়ে দিয়েছিলেন। সেই শেকলটি ছিল আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ বা এআরটি চুক্তি স্বাক্ষর। সেই শেকলে প্রথম তালা ঝুলতে যাচ্ছে আগামীকাল 30 এপ্রিল। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান এবং বিতর্কিত ফলাফল হিসেবে বাংলাদেশ বিমান কাল বোয়িং থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যা হবে এই অসম চুক্তির অধীনে বাংলাদেশের প্রথম বড় ধরনের শোডাউন বা সার্বভৌমত্ব হারানোর দলিল। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে বিশ্বাসী তারেক রহমান কেন দেশব্যাপী এই চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা হওয়া সত্ত্বেও এটি অনুসরণ করতে যাচ্ছেন? যেখানে সরকার চলছে ঋণ করে, যেখানে সরকারের নেই নতুন বাস কেনার টাকা, সেখানে 14টি বোয়িং বিমান কিনছে, যেখানে আগের বিমানের টাকাই শোধ করতে পারেনি এখনো। আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতির যে হুমকি এরই মধ্যে বাংলাদেশের ঘাড়ের উপর ঝুলছে, সেটি কিভাবে সামাল দেবেন তারেক রহমান? প্রশ্ন উঠেছে, তারেক রহমান কেন মালয়েশিয়ার পথে হাঁটতে পারছেন না? ইউনূসের বিদায়ের পর এই চুক্তিটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের গণমাধ্যম ও বিশ্লেষকরা ব্যাপক সমালোচনা করেছেন। তাদের কথার সারমর্ম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত এই পারস্পরিক শুল্ক চুক্তিটি নিছক একটি বাণিজ্যিক দলিলে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রেগুলেটরি স্বায়ত্তশাসন, আমদানি ব্যবস্থাপনা এবং কৌশলগত নমনীয়তার উপর ওয়াশিংটনের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি মাধ্যম। সমালোচকদের মতে, এই চুক্তিটি এমন এক সময় করা হয়েছে যখন বাংলাদেশের উপর মার্কিন প্রশাসন শুল্কের খড়গ ঝুলিয়ে রেখেছিল। চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হলো এর শুল্ক কাঠামো। ওয়াশিংটন প্রচার করছে যে তারা বাংলাদেশের পণ্যের উপর 19% রেসিপ্রোকাল ট্যারিফ নির্ধারণ করেছে, যা আগে 20% ছিল। কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এবং অর্থনৈতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা।
মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের উপর ইতিমধ্যে গড়ে 15.5% মোস্ট ফেভারড নেশন শুল্ক বিদ্যমান। এর উপর 19% অতিরিক্ত রেসিপ্রোকাল ট্যারিফ যোগ করলে মোট শুল্কের বোঝা দাঁড়ায় 34.5%। বিপরীতে বাংলাদেশ 6,710টি মার্কিন পণ্যের উপর বিশাল শুল্ক ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে 4,500টি পণ্যে চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকে শূন্য শুল্ক সুবিধা পাবে। এই অসমতা বাংলাদেশের স্থানীয় শিল্প ও কৃষিখাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাতে অবশ্য মোহাম্মদ ইউনূস আর দুই সেনাপতি খলিলুর রহমান এবং বশির আহমেদের পুরোপুরি সায় ছিল। চুক্তির 1 অনুচ্ছেদটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে অবমাননাকর হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো সীমান্ত ব্যবস্থা বা বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে। এর অর্থ হলো, ওয়াশিংটন যদি চীন বা রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দেয়, তবে বাংলাদেশকেও তার নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে সেই নিষেধাজ্ঞায় অংশীদার হতে হবে। এটি একটি স্বাধীন পররাষ্ট্রনীতির সরাসরি লঙ্ঘন। সেই পরাধীনতা মেনে নেওয়ার বড় উদ্যোগটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে, যার জন্য বিমান কেনা, সেই বাংলাদেশ বিমানকে না জানিয়ে 2025 সালে মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রকে ওয়াদা দিয়েছিল তাদের কাছ থেকে 25টি বোয়িং বিমান কিনবে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ডিল সুইটনার হিসেবে গত বছরের জুলাইতে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল ইউনূসের সরকার। হুট করে এমন অর্ডার দেয়া নিয়ে তখন বাংলাদেশের এভিয়েশন কর্তৃপক্ষ আপত্তিও জানিয়েছিল। এমনকি বোয়িং কেনার আগে তখন কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি ইউনূসের সরকার। অবশ্য শেষমেশ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে কিনতে হবে 14টি বোয়িং। বাণিজ্য চুক্তিটি হয়েছিল 9 ফেব্রুয়ারি। তার ঠিক একদিন আগে মানে 8 ফেব্রুয়ারি সাংবাদিকরা তখন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদকে জিজ্ঞাসা করেছিলেন, এত তাড়াহুড়ো কেন বোয়িং বিমান কেনার জন্য? কোনো সদুত্তর না দিয়ে বশির আহমেদ সেদিন বলেছিলেন, বাণিজ্য ঘাটতি কমাতে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু চুক্তি হওয়ার পর দেখা গেল শুল্ক কমার ক্ষেত্রে রয়ে গেছে বড় একটা শুভঙ্করের ফাঁকি, যেটি এরই মধ্যে আমরা উল্লেখ করেছি। মোহাম্মদ ইউনূস নির্বাচনের 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশের জন্য এক দীর্ঘ শিকল নিয়ে এসেছিলেন। ইউনূসের বিদায়ের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয় এই চুক্তিটি নিয়ে। গণমাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকরা এই চুক্তিটির চুলচেরা বিশ্লেষণ করেছে। তাতে দেখা যাচ্ছে, এই চুক্তিতে এমন একটি শব্দ নেই যেটি বাংলাদেশের পক্ষে যেতে পারে। সোজা কথা হলো, আমেরিকা একটি চুক্তি ধরিয়ে দিয়েছিল, আর ইউনূস ক্ষমতায় থাকার জন্য সেই চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল। দেশের মানুষের আশা ছিল চুক্তির 6.5 অনুচ্ছেদে যেহেতু চুক্তি বাতিলের বিধান আছে, সেটি কাজে লাগিয়ে বিএনপি সরকার হয়তো কিছু একটা করবে। দর্শক, চুক্তি অনুযায়ী যে কোনো পক্ষ অন্য পক্ষকে লিখিতভাবে সমাপ্তির নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করতে পারে। এক পক্ষ অন্য পক্ষকে লিখিত নোটিশ দেওয়ার 60 দিনের পর চুক্তিটি বাতিল হয়ে যাবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায় হওয়ার পর মালয়েশিয়া আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে তারা এই চুক্তি আর কন্টিনিউ করবে না। অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ হয়তো মালয়েশিয়ার পথ অনুসরণ করবে, কিন্তু এরই মধ্যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন এই যে দেশব্যাপী যে চুক্তিটাকে গোলামি চুক্তি বলা হচ্ছে, সেটি স্বাক্ষরের আগে 2 বড় দল বিএনপি ও জামাতের সাথে নির্বাচনের আগেই মার্কিন প্রতিনিধিরা বৈঠক করেছিলেন। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই এই চুক্তি দিয়ে বাংলাদেশ যে মার্কিন শিকলে পড়তে যাচ্ছে সেটি জানতেন। সে কারণেই কি সরকার গঠনের 71 দিন পার হলেও এখনো সংসদে এত বড় একটা ইস্যু নিয়ে আলোচনাই হয়নি। এমনকি 29 ফেব্রুয়ারি স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা এ নিয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দেন স্পিকার। দর্শক, দেশব্যাপী এই চুক্তি নিয়ে বড় রকমের সমালোচনার মধ্যে দিয়ে চুক্তির 6ষ্ঠ ভাগের প্রথম অনুচ্ছেদটি অক্ষরে অক্ষরে পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। এই অনুচ্ছেদে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টি বোয়িং বিমান ক্রয়ের ইচ্ছা পোষণ করেছে। পাশাপাশি অতিরিক্ত বিমান ক্রয়ের একটি অপশন রয়েছে। ইউনূসের পরিয়ে দেওয়া শিকলের জন্য তালা কিনতে বিএনপি সরকার একটু দেরি করেনি।
চলতি বছরের 4 এপ্রিল বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে, যার কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। বিমানের একাধিক সূত্র বলছে, চূড়ান্ত ক্রয় চুক্তি স্বাক্ষরের আগে বর্তমান সরকার বোয়িং এর প্রস্তাবটি পুনরায় পর্যালোচনা করে দেখার সুযোগ ছিল, কিন্তু সে পথে যায়নি বিএনপি। বরং সবশেষ খবর হলো, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর সঙ্গে উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। 30 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনৈতিক এবং এভিয়েশন খাতে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িং এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান 14টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় 370 কোটি মার্কিন ডলার। মিশ্র সরকার বলছেন, বাংলাদেশ বিমান 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনো প্রযুক্তিগত বা অর্থনৈতিক প্রয়োজনে নয়, বরং মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর চাপের মুখে একটি রাজনৈতিক আত্মসমর্পণ। এটি মূলত ওয়াশিংটনের প্রতি ইউনূসের আনুগত্যের যে প্রতীকী উপঢৌকন ছিল, সেটি পৌঁছে দিচ্ছেন তারেক রহমান। ইউনূসের পরানো গলার ফাঁস নিতে গিয়ে প্রথমেই দেখা যাক বাংলাদেশ বিমানের জন্য আদৌ এতগুলো বিমান দরকার আছে কিনা। বাংলাদেশ বিমানের বর্তমান বহরে বোয়িং এর তৈরি 16টি উড়োজাহাজ আছে। এর মধ্যে 10টি কেনার চুক্তি হয় 2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। পরবর্তী সময়ে ধাপে ধাপে 2টি 737, 4টি 777 এবং 4টি 787 ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়। এছাড়া বিমান আরও 6টি উড়োজাহাজ কিনেছে। এগুলোর মধ্যে আছে 4টি 737 এবং 2টি 787 ড্রিমলাইনার উড়োজাহাজ। বাংলাদেশ বিমান হলো সরকারের বড় একটি লোকসানি খাত। অন্তর্বর্তী সরকার আমলে এই লোকসানের মাত্রা আরো বেড়েছিল। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো 23টি গন্তব্যের মধ্যে 11টি রুটে লাভ আর 12টি রুটে লোকসান দিচ্ছে সংস্থাটি। গত বছর জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের বেশিরভাগ ফ্লাইট এখন স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য বোয়িং বিমান হলো লোকসানের জাহাজ। বোয়িং 777-300 মডেলকে এভিয়েশনের ভাষায় লং রেঞ্জ ওয়াইড বডি এয়ারক্রাফট বলা হয়, যার মানে হলো এটি দীর্ঘ আকাশপথ পাড়ি দেওয়ার জন্য ডিজাইন করা একটি বড় বিমান। এই এয়ারক্রাফট একটানা সর্বোচ্চ 15 থেকে 16 ঘন্টা উড্ডয়ন করতে পারে। বিশেষ পরিস্থিতিতে এটি 20 ঘন্টাও উঠতে সক্ষম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে বোয়িং 777-300 ব্র্যান্ডের 4টি বিমান রয়েছে। এমন পরিস্থিতিতে আরও 14টি বোয়িং বিমান কেনার অর্থ হলো রাষ্ট্রের কোটি কোটি টাকা ভবিষ্যতে গচ্চা দেওয়ার সুবন্দোবস্ত করা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এতগুলো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের আছে কি না। বর্তমানে একটি বোয়িং এর দাম 950 থেকে 1200 কোটি টাকা। বিশাল অঙ্কের এই টাকা আসবে কোত্থেকে? তাছাড়া বিমানের রুট ঠিক না করে, কারিগরি মূল্যায়ন না করে, প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী, বৈমানিক, বিমানবালা প্রভৃতি রিক্রুট না করে কিভাবে 14টি বিমান অর্ডার করেছিল ইউনূসের সরকার, আর সেটি অক্ষরে অক্ষরে পালন করতে যাচ্ছে বিএনপি সরকার। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে চলছে টানাটানি। তহবিল সংকটে বাড়ছে ধারকর্য, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের জন্য চারদিকে হাহাকার। এই সংকটকালে খোদ সরকারি যখন সর্বস্তরে কৃচ্ছ সাধনে জোর দিয়েছে, তখন চলছে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার আয়োজন। দেশের অর্থনীতির দুঃসময় এমন বিলাসী কেনাকাটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন, একদিকে জ্বালানি সংকটে যানবাহন স্থবির, ডিজেলের অভাবে কৃষকের সেচ পাম্প চলে না, অন্যদিকে সরকারি মিতব্যয়িতার ঘোষণা জারি রেখে এমন ব্যয়বহুল কেনাকাটা সরকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয় প্রশ্ন হলো, যে বোয়িং এর অ্যাক্সিডেন্ট রেট সবচেয়ে বেশি, সেটি কেন কিনছে বাংলাদেশ?
অন্তর্বর্তী সরকার বোয়িং কেনার আগে কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি। একটা সময় ছিল যখন বোয়িং কোম্পানির বিমানগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো। কিন্তু বোয়িং 737 ম্যাক্স এবং 787 ড্রিম লাইনার উড়োজাহাজের উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই কাজ করায় বোয়িং। 2018 এবং 2019 সালে বোয়িং 737 ম্যাক্সের দুটি মর্মান্তিক দুর্ঘটনায় 346 জনের মৃত্যু হয়। তারপর থেকে এই ধরনের বিমানে মারাত্মক নিরাপত্তার ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে। 2025 সালের জুনে ভারতের আহমেদাবাদে একটি বোয়িং 787 ড্রিম লাইনার দুর্ঘটনায় 241 জনের মৃত্যু বোয়িং এর সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন সময় হুইসেল ব্লোয়াররা বোয়িং এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কোম্পানিটির অপারেশনাল অদক্ষতা আর উৎপাদন বিলম্বের জন্য এখন বেশিরভাগ দেশই বোয়িং বিমান কিনতে চায় না। সে তুলনায় এয়ারবাসকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে করা হয়। 2023 সালে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ বিমান 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, যা ইউরোপীয় দেশ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অংশ ছিল। ফরাসি প্রেসিডেন্ট মাখো নিজেই এই বিষয়টি সামনে এনেছিলেন, কিন্তু সেই চুক্তিকে হিমঘরে পাঠিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আর তাতে সরাসরি মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেছিলেন, ইউরোপীয় দেশ থেকে এয়ারবাস না কিনলে ইইউ এর সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি গত বছরের 4 নভেম্বর ইইউভুক্ত 4টি দেশের রাষ্ট্রদূত ঢাকায় এয়ারবাসের পক্ষে শোডাউন করেছিলেন। দেশের নানামুখী সমালোচনা আর আন্তর্জাতিক মহলে বন্ধু হারানোর শঙ্কা সত্ত্বেও তারেক রহমানের সরকার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার পথেই হাঁটছেন। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ নীতি থেকে কি বিএনপি সরে আসলো, নাকি সরে আসতে বাধ্য হলো? যদি তাই হয়, তাহলে মিলিয়ন ডলার প্রশ্ন হলো, কেন এই সরে আসা? সেনাবাহিনী মাঠে আছে 17 সেপ্টেম্বর 2024 থেকে। নতুন নির্বাচিত সরকারের শপথের পরও 72 দিন পেরিয়ে গেছে, তবু সেনাবাহিনীর বেরাকে ফেরার নাম নেই। কিন্তু জনমনে আছে হাজারো প্রশ্ন। সেনাবাহিনী কি শুধু আইন শৃঙ্খলার প্রয়োজনেই মাঠে পড়ে আছে, নাকি এর পেছনেও আছে এমন কোনো সমঝোতা যা আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না? আরেকটা গুরুতর প্রশ্ন, ভয়টা কি আসলে আওয়ামী লীগকে? সম্মানিত দর্শক, 2024 সালের 17 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সশস্ত্র বাহিনীকে ইনএইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে 60 দিনের জন্য মাঠে নামায়। তাদেরকে দেয়া হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার। উদ্দেশ্য ছিল পরিষ্কার: আইন শৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আনা, অপতৎপরতা কমানো এবং পুলিশের মনোবল ফিরিয়ে আনা। এরপর দফায় দফায় তাদের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। মাঝখানে সেনাপ্রধান অর্ধেক সদস্য ব্যারাকে ফিরিয়ে নিয়ে গেছেন। বাকিদের ফিরিয়ে নেবার বিষয়ে একাধিকবার তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। এখনো স্ট্রাইকিং ফোর্স হিসেবে 15,000 সেনা সদস্য মাঠে রয়েছেন। তারা কবে ব্যারাকে ফিরবেন ঠিক নেই। গতকাল 28 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ফিরবে সেনাবাহিনী। তাকে প্রশ্নটি করা হয়েছিল। সরকারের চাহিদা ও বিদ্যমান আইন মেনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে বলেছেন সালাউদ্দিন আহমেদ, এবং আরো বলছেন, প্রয়োজন শেষ হলে তাদের প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ প্রয়োজন শেষ হয়নি এবং পরিস্থিতিও স্বাভাবিক হয়নি, এটি বোঝা যাচ্ছে। কিন্তু সেই প্রয়োজনটা কি এবং স্বাভাবিক হওয়ার মাপকাঠিটা কি? 15 ফেব্রুয়ারি 2026 এবছর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নতুন সরকারের শপথের পরই, মানে নির্বাচনের পরে বলেছেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। আবার একটু ফাঁকও রেখেছেন, বলেছেন নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। 15 ফেব্রুয়ারি 2026 মানে এখানে একটা টুইস্ট আছে। একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। অর্থাৎ পুলিশের যে ক্ষমতা চলে গিয়েছিল, শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল, আত্মমর্যাদা ফিরে পাওয়ার মধ্য দিয়ে সেটি প্রতিষ্ঠিত হয়েছে, এমনটি তিনি হয়তো বোঝাতে চেয়েছেন। এর একদিন পরেই, মানে 16 ফেব্রুয়ারি, আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।
আপনারা জানেন নতুন সরকার দায়িত্ব নিয়েছে 17 ফেব্রুয়ারি, আজকে 29 এপ্রিল 2026, অর্থাৎ প্রায় 72 দিন, কিন্তু সেনা সদস্যরা এখনো মাঠে আছেন। অবশ্য সেনাপ্রধান সাথে এটাও বলেছিলেন, পরিস্থিতির উপর পুলিশের নিয়ন্ত্রণ পুরোপুরি না আসা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে থাকবে। প্রশ্ন হলো, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে কবে আসবে? 2 বছর তো প্রায় হয়ে গেল। এই নিয়ন্ত্রণে আসার প্যারামিটারটাই বাকি। 2 বছরেও যদি পুলিশ শক্তিশালী না হতে পারে, তাহলে দায়টা কার? আচ্ছা, সেনাবাহিনী কি বিএনপির প্রয়োজনে রাজনৈতিক কোনো কাজে ব্যবহৃত হচ্ছে? এমন প্রশ্ন অনেকে তুলছেন। অথচ 8 ফেব্রুয়ারি মানে নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তিনি সেনাবাহিনীর গৌরব পুনরুদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছিলেন। বুঝতে পেরেছিলেন যে সেনাবাহিনীর গৌরবে ভাটা টান পড়েছে। সেই বিএনপি এখন ক্ষমতায়, ইতিমধ্যে 2.5 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর কোনো দৃশ্যমান উদ্যোগ কিন্তু নেই। তাহলে কথা আর বাস্তবতার মধ্যে এই ফারাক কি ইঙ্গিত দেয়? সেনাবাহিনী মাঠে থেকে আইন শৃঙ্খলা ঠিক রাখার দাবি করেছে, বিভিন্ন সময় বলেছে। অথচ আজকের মানে 29 এপ্রিল দৈনিক নয়া দিগন্তে পড়লাম, মাসুম মোস্তফা এমপি বলেছেন ওই সংবাদে যে একজন কোট আনকোট একজন সংসদ সদস্য, নেত্রকোনা 5 পূর্বদলার এমপি, তিনি একজন সংসদ সদস্য হয়েও যদি আমাকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? 5 আগস্টের পর কি আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম? প্রশ্ন হলো, সেনাবাহিনী মাঠে থাকার পরও একজন এমপি কেন নিরাপদ বোধ করছেন না? তাহলে তাদের মানে সেনাবাহিনীর থাকা আর না থাকায় পার্থক্যটা কোথায়? অথচ সেনাবাহিনীর মাঠে থাকা নিয়ে কত যুক্তি আমরা শুনেছি, মানে আমাদের শোনানো হয়েছে। 26 ডিসেম্বর 2024 সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। আমি শুধু জানতে চাই বিনয়ের সঙ্গে, ওই তারিখের পরে দেশে যেসব স্থাপনায় হামলা নাশকতা হয়েছে সে বিষয়ে কি জবাব দেবেন তিনি? কম তো হয়নি। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় 2-1টি ব্যতিক্রম বাদে সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। সেখানেও নানান যদি কিন্তু আছে, যাই হোক সেদিকে আমি গেলাম না। কিন্তু এদেশের নাগরিকের কোন ব্যক্তির প্রতিষ্ঠান এবং সম্পদ রক্ষায় কতটা যথাযথ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী, সেই প্রশ্নটি কিন্তু করাই যায়। 17 ফেব্রুয়ারি 2025-এও সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে একই কথা উচ্চারিত হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছে সেনাবাহিনী। 19 জুন 2025-এ মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি মব ভায়োলেন্স নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি শুনেছে জাতি, কিন্তু কার্যকর ব্যবস্থা দেখেনি, বরং কিশোর গ্যাংয়ের বাম্পার ফলন দেখেছে। বেশ রমরমা চাঁদাবাজি চলেছে এই সময়ে। 5 নভেম্বর 2025 সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেছিলেন, নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশে স্থিতিশীলতা আসবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। নির্বাচন হয়েছে, সরকারও গঠিত হয়েছে, কিন্তু প্রত্যাশা ও প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই সময়টিতে আসলে দেশ কি দেখেছে একটু যদি আমরা দেখি। 24 ফেব্রুয়ারি 2025-এ মানে আমি একেবারে র্যান্ডমলি নিয়েছি, গত কয়েকদিনেরটা নিলেও নিতে পারতাম, আমি র্যান্ডমলি নিয়েছি। জাগো নিউজে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম বলি আপনাদেরকে। শিরোনামটি হচ্ছে, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী করছে কি? অপারেশন ডেভিল হার্টের দোহাই দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে বেশ তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকার পরও প্রকাশ্যে গুলি, চাপাতি দিয়ে কোপানো এবং ভয় দেখিয়ে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রায় ডালভাত হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী
শাহদিন মালিক বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর কাজ নয়। জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তাদেরকে ডাকা যায়, ডাকলেও সেটা অনির্দিষ্টকালের জন্য নয়। শাহদিন মালিক বলেছেন, 2007 সালে 111-এর পর প্রায় 2 বছর সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। এই নিয়োজিত থাকায় শেষ পর্যন্ত, মানে এত লম্বা সময় থাকার কারণে শেষ পর্যন্ত ভালো অভিজ্ঞতা নিয়ে সেনানিবাসে ফিরতে পারেনি সেনাবাহিনী। সেই অভিজ্ঞতা ইতিমধ্যেই আরো তেতো হয়েছে। কতিপয় ছাত্র নেতা, কতিপয় ব্যারিস্টার নেতা সেনাবাহিনী, সেনাপ্রধান, ডিজিএফআই নিয়ে যেসব কথা বলেছেন, যেরকম অঙ্গভঙ্গি করেছেন, রক্ত মাংসের সাধারণ মানুষেরও তাতে স্থির থাকা কঠিন। কিন্তু তারা বেশ স্থির আছেন, নমনীয় আছেন। এজন্যই অনেকে প্রশ্ন করছেন, পেছনের আসল রহস্যটা কি? আসলে সেনাবাহিনীর সম্মানটা নষ্ট করেছে ইউনূস বাহিনী। হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এই স্লোগান যখন হজম করতে পেরেছে এই বাহিনী, তাদের কাছে জনপ্রত্যাশা খুব বেশি না থাকাই ভালো। সেনাবাহিনী মাঠে থাকাকালেই পুলিশকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেককে প্রকাশ্যে মব করে হত্যা করা হয়েছে। পত্রপত্রিকায় এসেছে এগুলো। মুক্তিযোদ্ধাদের নানানভাবে অপমান করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। পুলিশের মনোবল ধ্বংসে সেনাবাহিনীর দায় কি কম? অনেকে এমনও বলছেন, ৭১-এও পুলিশ এতটা বিধ্বস্ত হয়নি, ২৪-এ এবং তারপরে যতটা হয়েছে। কিন্তু সেই পুলিশের মনোবল ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, এটি এখন বড় একটি যুক্তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা শুরুতেই সতর্ক করেছিলেন, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে দীর্ঘসূত্রতা হলে, মানে বিলম্ব হলে বেসামরিক সরকারে সেনাবাহিনীর প্রভাব বাড়তে পারে। খুব স্বাভাবিক এটি। এ কারণে অনেকে এমন আশঙ্কাও করছেন, দেশটাকে শেষ পর্যন্ত পাকিস্তান স্টাইলের হাইব্রিড রেজিমের দিকে ঝুঁকছে। সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি নিয়ে জনমনে নানান প্রশ্ন, কৌতূহল, এমনকি বিতর্কও আছে। তারা জানতে চান, কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না এখনো, কবে ফিরবে আসলে? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কি ভূমিকা পালন করছে এই সেনাবাহিনীর মাঠে উপস্থিতি? অনেকে বলছেন, 5 আগস্টের পর থেকে দেশে কি পরোক্ষ সেনা শাসন চলছে? আমরা এমনটি বলতে চাই না, কিন্তু কেউ কেউ এমনটি বলছেন, সেনা সদস্যদের একাংশ নাকি বা একটি অংশ নাকি ফিরতে চায় না। কারণ কি? কারণ তারা বলছেন, মাঠে থাকলে নাকি ক্ষমতা ব্যবহার করা যায় বেশ ভালোভাবে। এই ক্ষমতার কি অর্থ আমি জানি না। অনেকে বলছেন, এই সরকার সমঝোতার ভোটে নির্বাচিত, তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাচ্ছে না। অথবা বিএনপি পুরোপুরি মাঠ দখল না করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে না। ব্যাপারটা কি এরকম? কারো প্রশ্ন কিন্তু আরো বেয়ারা। এখন বাংলাদেশের ক্ষমতায় কারা? তারা জানতে চায়। তারা নিজেরাই প্রশ্ন করছে, বিএনপি নাকি জামাত নাকি আর্মি নাকি অন্য কেউ? সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে বিএনপি কি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগকে সামাল দিতে পারবে? এই ভয়টা কি কাজ করছে সরকারের মনে? আবার কেউ বলছেন, বিএনপি এত জনপ্রিয় দল, জামাত এত জনপ্রিয় দল, আর এনসিপি তো দেশটাই স্বাধীন করেছে বলে দাবি করে, তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরলে তাদের ভয়টা কি? তাছাড়া ক্ষমতাসীনদের অনেকেই বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা কোনোদিন এই দেশে আর ফিরতে পারবেন না। তাহলে ভয়টা কাকে? 5 আগস্ট যে সেনা কু হয়েছে বলে অভিযোগ উঠেছে বা কথা উঠেছে, তাহলে সেটাই কি সত্যি? মার্কিন প্ল্যান কি এরকম ছিল? আর কি কি আছে মার্কিনীদের প্ল্যানে? নাকি সেনাবাহিনী ভয় পাচ্ছে তারা ব্যারাকে ফিরলে আওয়ামী লীগ, ছাত্রলীগ একযোগে দেশে ঢুকে পড়বে, মাঠে নেমে আসবে? বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরকারও স্বীকার করছে, সেনাবাহিনীও এটি স্বীকার করছে, সেনাপ্রধান তো বলছেনই। রাজনৈতিক স্থিতিশীলতা এখনো ভঙ্গুর, বিশ্লেষকরা বলছেন। তাই এখনো কোনো অদৃশ্য সমঝোতা আছে কিনা এমন প্রশ্ন করছেন অনেকে। বিশ্লেষকদের একাংশ বলছেন, সেনাবাহিনী ব্যারাকে ঢুকলেই কি আওয়ামী লীগ আবার সংগঠিত হতে শুরু করবে? এজন্যই কি সেনাবাহিনীকে মাঠে রাখা হচ্ছে? কিন্তু যদি রাখা হয়, এতে কিন্তু ঝুঁকি আছে। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, রাজনৈতিক সিদ্ধান্তে অদৃশ্য প্রভাব তৈরি হয় এবং জনগণের আস্থা কমে যায়। এটা শুধু সেনাবাহিনীর জন্য ঝুঁকি নয়,
এটা রাজনীতির জন্য ঝুঁকি, সেনাবাহিনীর জন্য ঝুঁকি। দীর্ঘদিন মাঠে থাকলে তাদের শক্তি, সেনাবাহিনীর শক্তি এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর ছোট নয়। সেনাবাহিনী মাঠে আছে, সরকার হয়তো মনে করছে প্রয়োজন আছে, কিন্তু শেষ পর্যন্ত এটা কি শুধু আইন শৃঙ্খলার বিষয়, নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো সমঝোতা, নাকি সত্যি সত্যি আওয়ামী লীগের ভয় আছে মনে? উত্তর যাই হোক, একটা বিষয় কিন্তু পরিষ্কার, এই অনিশ্চয়তা যতদিন থাকবে প্রশ্নও ততদিন থাকবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরছে না? কমেন্টে আপনার মতামত জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।